এমনি জোবাইর আল হাবিব আপনি লিখেছেন, আমার বন্ধুর সাথে 1 বছর ধরে কথা বলি না, এখন এজন্য কি আমার গুনাহ হবে? আপনার বন্ধুর সাথে যদি আপনি কথা বলা ইন্টেনশনালি বর্জন করে চলেন, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই গুনাহ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মাল মুসলিমিন ইল্লা লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোনো মুসলমান তার অন্য মুসলমান ভাইকে 3 দিনের বেশি বর্জন করে, বয়কট করে, তাকে বাদ দিয়ে চলা, এটার সুযোগ তার নেই। 3 দিন পর্যন্ত আপনি অভিমান করতে পারেন, আপনার কষ্ট, আপনার দুঃখ আছে, সেটি আপনি আহ, আপনি মাথায় রেখে বা সেটির কারণে আপনি 3 দিন পর্যন্ত কারোর প্রতি আপনি দুঃখ, ক্ষোভ বা আপনার মনের কষ্ট সেটি থাকলো। কিন্তু সেটা যদি আপনার নিয়মিত হতে থাকে, সেটা যদি আপনার আহ, উম, আহ, প্রায় আপনার বছরখানেক যেমনটি বললেন এরকম হতে থাকে বা 3 দিনে বেশি হতে থাকে, তাহলে সেটা নাজায়েজ হবে। হ্যাঁ, একটা হচ্ছে কাকতালীয়ভাবে কথা বলা হচ্ছে না, ইচ্ছাকৃত বর্জনের বিষয় না, সেটাতে অসুবিধা নেই। তানজিল আহমেদ আপনি লিখেছেন, ঝিনুক থেকে মুক্তা তৈরি এবং এই মুক্তার ব্যবসা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে হালাল নাকি হারাম? উল্লেখ্য, মুক্তা সংগ্রহের সময় ঝিনুকটা মরে যায় বা মেরে ফেলা হয়, এক্ষেত্রে ইসলাম কি বলে? যে কোনো সৃষ্টি মানুষের কল্যাণে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঝিনুক মানুষের কল্যাণে, মানুষ যদি ঝিনুক তোলে, মানুষকে সে ঝিনুককে মারে কিংবা আহ, সে ঝিনুকের কোনো সুবিধা হাসিল করতে গিয়ে একসময় মারা যায়, তাহলে এটা নাজায়েজ নয়। নির্মমভাবে অপ্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে কিনা সেটি হলো বিষয়। এখানে যদি একটা প্রয়োজন এবং নির্মমভাবে হত্যা এখানে হয় না, সে কারণে এটি নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় হবে না। প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, মানুষ সেটিকে তার কল্যাণে ব্যবহার করার অধিকার রয়েছে। হালাল ক্ষেত্রে যদি ব্যবহার করে সেটা করতে পারে। এখানে যেহেতু মুক্তা তৈরি করা হচ্ছে, মুক্তা উৎপাদন করা হচ্ছে এবং সেখান থেকে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে, তো এটি নাজায়েজ কিংবা হারাম কোনো কাজ নয়। আমি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি, এখানকার ছাত্ররা ট্রান্সজেন্ডারের প্রতি সুধারণা রাখে, এছাড়াও ওয়েস্টার্ন সোসাইটির প্রতি তাদের টান বেশ। এই পরিবেশে নিজেকে কিভাবে রক্ষা করব, আমার ফ্রেন্ডসদেরকে কিভাবে বোঝাবো? দেখুন, প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে। আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে কৃষ্টি আছে, এই বাঙালি জাতির যে সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে সেখানে ভিনদেশি সংস্কৃতি আমদানি করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। অনেকে এখানে বলবেন, আমরা তো আরব অনেক কালচারকে আমদানি করেছি। আমরা আরবের কোনো কালচারকে আমদানি করিনি। আমরা যে কালচার অনুসরণ করি দেশে, সেটা দুঃখিত, এদেশীয় কালচার হিসেবে যেটা এস্টাবলিশড হয়েছে, সেটি হয় ধর্মের ভিত্তিতে, আর না হলে আমাদের এই অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কালচার রয়েছে সেগুলো। তো ধর্মের ভিত্তিতে কালচার গড়ে ওঠা, এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটি বিষয়। গোটা পৃথিবীতে কালচারের অন্যতম উৎস হলো ধর্ম। ধর্ম থেকে গোটা পৃথিবীতে অনেক কালচার ডেভেলপ হয়েছে। পশ্চিমা পৃথিবীর অনেক কালচার এখনও তাদের ধর্ম থেকেই উৎসারিত হয়েছে বিধায় সেটির একটা যৌক্তিক দিক আছে। একটা হলো ধর্মীয় কালচার, একটা হলো অঞ্চলের কালচার। আরব অঞ্চলের কোনো কালচারে দেশে আমদানি করার বিশেষ কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই, এর কথা কোনো আলেম কিন্তু বলেন না। ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে, এগুলো তো তার বিশ্বাসের জায়গা, এগুলো তার তার আদর্শের জায়গা। অতএব সেটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান, তাহলে তো মানুষের ধর্মীয় স্বাধীনতাতে আপনি আঘাত করছেন, সেটা তো ভিন্ন বিষয়। আর এর বাইরে ধর্মীয় কোনো দৃষ্টিকোণ ছাড়া পশ্চিমা পৃথিবীর সমস্ত কালচারকে গণহারে আমাদের আমদানি করতে হবে, এটা অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। তাদের অনেক ভালো জিনিস আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, তাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমরা আমদানি করতে পারি, যেগুলো আমরা অনুসরণ করতে পারি। কিন্তু যে জিনিসগুলো তাদের কালচারাল, নিতান্তই কালচারাল, এবং সেই কালচারাল বিষয়গুলোর কুফল তারা নিজেরা ইতিমধ্যে ভোগ করছে, সেটি আমাদের এখানে আমদানি করার কোনো কারণ নেই। আমাদের এখানকার পরিবার ব্যবস্থাপনা, আমাদের এখানকার সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো তাদের মধ্যে নেই। তাদের মধ্যে ডিসিপ্লিন আছে, তাদের মধ্যে অনেক ভালো ভালো দিক আছে, সেগুলো আমরা অনুসরণ করতে পারি ডেফিনেটলি। যদিও এগুলোর জন্য তাদের অনুসরণ দরকার নেই, আমরা ভালো মুসলিম হওয়া, ভালো ধার্মিক হওয়া, ভালো মানুষ হওয়া যথেষ্ট। তারপরও আমরা এগুলোতে তাদের অনুসরণ আমরা করলাম। কিন্তু যে বিষয়গুলো আসলে এমন নয় যে সেগুলোর মাধ্যমে আমাদের উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে, বরং যেগুলো নিছক আপনার মুখরোচক, সেগুলোর সুদূর প্রসারে কুফল রয়েছে। দেখুন, গোটা পৃথিবীর অনেক দেশে এখন মানুষের জন্মের হার কমে গেছে, সেখানে মানব সভ্যতা টিকে থাকাটা, অর্থাৎ দূরবর্তী ভবিষ্যতের দিকে যদি তাকানো হয়, তাহলে টিকে থাকাটাই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মানুষ বিয়ে শাদী করার যে আগ্রহ, সেটা হারিয়ে ফেলছে।
পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ছে, মানুষ সন্তান নিতে চায় না, সন্তান জন্মের হার অনেক কমে গেছে, প্রণোদনা দিয়ে সরকারগুলো সন্তান জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না। এগুলোর যে কুফল, এগুলো যে সমস্ত কর্মের কুফল, সেই কর্মগুলোর মধ্যে থেকে এই জাতীয় কর্মকাণ্ড রয়েছে। তো যৌক্তিক দিকগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা দরকার। আমরা আমাদের সন্তানদেরকে মুক্ত চিন্তার কথা যারা বলি, তারা অনেকে সন্তানদের উপরে জাতীয় বিভিন্ন চিন্তাধারা, পশ্চিমা ধ্যান ধারণা, আমরা সেগুলোকে চাপিয়ে দিই। মুক্ত চিন্তা বলতে তাদেরকে ধর্মের গণ্ডি থেকে বা আমাদের দেশীয় যে সংস্কৃতি আছে সেখান থেকে বের করার প্রচেষ্টা করি। গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ নিজেদের যে সংস্কৃতি আছে তার মধ্য দিয়ে তারা কিন্তু বেঁচে থাকে, অন্যদের থেকে নিজেদেরকে পার্থক্য করতে পারে। আর যারা অন্যদের সংস্কৃতিতে হারিয়ে যায়, তাদের নিজেদের জাতিসত্তা বলতে আলাদা কিছু থাকে না। এই জায়গাটাতে আমাদের ভালো করে মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে।